আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারকের শুভেচ্ছা, মানে যেটা রমজানুল মোবারক। আহ, আগামী কাল থেকে যেহেতু রমজান, আমরা আমাদের সময় পরিবর্তন করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। তো আমাদের যে আজকের ক্লাস, 15 নম্বর ক্লাস, আজকের ক্লাসে আমরা প্রশ্ন সলভ করব 491 থেকে 525 পর্যন্ত প্রশ্ন। আপনারা যারা যারা একদম এক থেকে প্রশ্নগুলোর সমাধান করেছেন, আপনারা কিন্তু নিজেদের অবস্থাটা বুঝতে পারছেন। অন্তত গণিতে আপনার অবস্থানটা কোথায়, গণিতের কোথায় কোথায় আপনার দুর্বলতা রয়েছে, এবং আপনি হয়তো জানতেন আপনি গণিতের সব কিছুই পারেন না, তারপরেও কোন কোন যে মানে হচ্ছে টপিকগুলো আপনি পারতেছেন। সো যেইটা এখন পারতেছেন ওইটা পরীক্ষা হলেও পারবেন, আর যেটা এখন পারতেছেন না পরীক্ষা হলে তো পারবেনই না। সেই জায়গা থেকে নিজেকে জাজ করতে পারতেছেন। আপনারা এইটা ধারাবাহিকতা বজায় রাখুন, এবং হচ্ছে নোট করবেন, অবশ্যই নোট করবেন। আর ক্লাসে কয়টা সঠিক হচ্ছে কয়টা ভুল হচ্ছে এইটা আপনারা মানে প্রতিদিন এটা বাড়তেছে কিনা, মানে সঠিকের পরিমাণ, ভুলের পরিমাণ কমতেছে কিনা, এইটা সবসময় খেয়াল রাখতে হবে। তো চলুন আমরা প্রশ্নে চলে যাই। যারা আনসার করতে পারবেন আনসার করবেন। সাউন্ড কম হওয়ার তো কথা নয়, সবাই একটু বলবেন যে সাউন্ড কম কিনা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওকে, দেখেন প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, কোনো সংখ্যার, কোনো একটি সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে, তো আমরা ধরি সংখ্যাটা হচ্ছে এক্স। তো বলছে সেই এক্স এর 60%, এক্স এর 60% মানে কি, এক্স এর মানে গুণ 60/100। তো এইটা কিন্তু আমি বারবারই আপনাকে বলতেছি যে এই রকম কেস আমরা কিন্তু অনেক দিন ধরেই করতেছি, মানে যদি বলি তাহলে একদম শুরুর দিকের ক্লাস থেকেই আমরা বারবার এইটা রিপিট করতেছি। তো এখন এসে আপনার কি এটা লেখার দরকার আছে? কোনো সংখ্যার 60% মানেই, কোনো সংখ্যার 60% মানেই সেই সংখ্যা ইন্টু 60/100। ঠিক আছে, তাই আসতেছে না? তাহলে এখান থেকে তার মানে 60x/100, 100, এখান থেকে যদি আমি 60 বিয়োগ করি তাহলেও বিয়োগফল আমার 60 হবে। এটা আমার প্রশ্ন বলতেছে, এটা আমার প্রশ্ন বলতেছে। তাহলে যদি তাই বলে তাহলে এই 60টা ওই পাশে নিয়ে যান, তাহলে আমার কত হয়ে যাবে? 60 60 120 হয়ে যাবে। এবার আমরা এই পাশে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে 60 দিয়ে ভাগ করলে 60 কেটে গেল, আর এই পাশে 120কে 60 দিয়ে ভাগ করলে 2 থাকতেছে। সো 100 ওই পাশে গেলে 200। বুঝতে পেরেছেন আশা করি, বুঝতে পেরেছেন আশা করি। তাহলে 200 হচ্ছে আপনার আনসার। এবার দেখেন কোন সংখ্যা, কোন সংখ্যা আবার বলতেছে কোন সংখ্যা, তাহলে সংখ্যা দেখেন বাসায় এরকম প্র্যাকটিস করলে কোন সংখ্যাকে এক্স ধরে নেন। কোন সংখ্যা, ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি। দেখেন কোন সংখ্যা তার 25%-এর অপেক্ষা 60 বেশি, তো কোন সংখ্যা মানেই সেটা কিন্তু 100%, আর ওর আবার 25%, তাহলে 100% থেকে 25%-এর পার্থক্য কতটুকু? 75%। তো এই 75%-এর ভ্যালু দেওয়া আছে 60। এখন বলতেছে সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা তো আমার এক্স 100%, তাহলে আমার 100-র ভ্যালু বের করতে হবে। 1% ইকুয়াল 60/75, তাহলে 100 গুণ। এখন আমরা 25 দিয়ে কাটলে 3 25-এ 75, 4 25-এ 100, 3 দিয়ে কাটলে 3 20-এ 60, 4 20-এ 80। ক্যালকুলেশনগুলোও খেয়াল করবেন এইভাবে, ঠিক আছে? থিটার অঙ্ক, তার মানে ত্রিকোণমিতির অঙ্কের কথা বলছেন, যে আপনার ওইটা বিরক্ত লাগে, বিরক্ত লাগে সেই সব অঙ্ক যেটা হচ্ছে আমরা যেগুলোতে দুর্বল থাকি। তাহলে অবশ্যই আপনাকে এইটা থেকে উত্তরণের উপায়, আপনাকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত বেসিকটা শিখতে হবে, তাহলে দেখবেন আর দুর্বলতা বিরক্তটা লাগবে না। তো এইটা হচ্ছে বেসিকটা সহ শিখবেন, আপনার জন্য পরামর্শ।
এবার এই প্রশ্নটা দেখেন, খুবই মানে কমন একটা টপিক, যে দুইটি সংখ্যা, দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, এই সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কর যোগফল 9 হবে। ধরেন দুইটা, তার মানে আমরা ধরলাম 36 সংখ্যাটা, তাহলে 3 আর 6 যোগ করলে 9। কিন্তু আমরা যদি বলি 77, তাহলে 7 আর 7 যোগ করলে 14 হয়, 7 আর 7 যোগ করলে। সো এইরকম কোনো সংখ্যা হইতে পারবে না, অবশ্যই যোগফল 9 হইতে হবে অঙ্ক দুইটার। তারপরে বলতেছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি। স্থান বিনিময় করলে 27 বেশি হবে। এখন এই জাতীয় প্রশ্নের জন্য আমি আপনাকে বলতেছি যে আপনারা লিখে নেন, অপশন টেস্ট করব। দেখেন 63কে যদি আমরা অবস্থান বিনিময় করি তাহলে 3 আগে আসে, 6 পরে যায়। সো বলতেছে আমি যদি স্থান বিনিময় করি 27 বেশি হয়, তো আমি তো আরো ছোট হয়ে গেছে, কত ছোট হয়েছে এটা আমরা আর চিন্তা করব না, কত ছোট হয়েছে এটা আমরা চিন্তা করব না। সো এটা হবে না, কারণ বলছে যে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 27 বেশি হবে। তো 63কে উল্টাই দিলে তো 36 হয়, কমে গেছে, আমি আর দেখবো না ডিফারেন্স। 81কে উল্টাই দিলেও ছোট হয়ে যাচ্ছে, হবে না। এবার 27 থেকে 72 যদি বানাই, 27 আর 72-এর মধ্যে পার্থক্য কত ভাই? ওইদিকে থাকতেছে 72 22, আর এই দিকে থাকতেছে আবার 25, 22 আর 25 কত হচ্ছে? 47। তো এটা হবে না। এখন 36কে উল্টায় দিলে হয় 63, 36 আর 63-র মধ্যে পার্থক্য হচ্ছে 27। সো এই যে দেখেন, এই 63 এর মধ্যেও কিন্তু 87 পার্থক্য, 63কে উল্টায় দিলে 36 হয়, কিন্তু বলছে 27 বেশি, এজন্য আনসার কিন্তু 36 হবে। ইয়েস। নির্মাতা ও খুচরা নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে 20% লাভে একটি জিনিস বিক্রয় করে। তার মানে ধরেন আমি হচ্ছে বিস্কুটের হচ্ছে বেকারি রয়েছে আমার, তো আমি আমার হচ্ছে কারখানাতে আমি বিস্কুট তৈরি করি, কেক বানাই। তো আমার থেকে কিনে নিয়ে গেছে ওই যে দোকানদারগুলো আছে না, যেসব জায়গা থেকে আপনারা কিনবেন। তো আমাকে বানাতে যে টাকা লেগেছে তার 20% আমি লাভ করেছি, লাভ করে আমি ওই দোকানদারের কাছে বিক্রি করেছি। দোকানদার আবার আমার থেকে যে দামে কিনেছি তার চাইতে সে 20% বেশি লাভ করে আপনাদের কাছে বিক্রি করছে। তার মানে দুজনই কিন্তু 20% লাভ করেছে। এখন ওই যে নির্মাতা, মানে আমি তৈরি করছিলাম 200 টাকা দিয়ে, তাহলে আমাকে 20% লাভ করতে হলে 200 এর 20%, তার মানে 20% মানে 20/100, একটু শর্ট করতেছি, তাহলে কাটলে আমি নির্মাতা 40 টাকা লাভ করছি। তাহলে আমার উৎপাদন করতে 200 টাকা লাগছে, 40 টাকা লাভ করে আমি 240 টাকায় বিক্রি করেছি দোকানদারের কাছে। দোকানদার 240 টাকা দিয়ে কিনে এই 240 টাকার আবার 20% লাভ করেছে, তার মানে 20/100। তাহলে কাটাকাটি করলে এই শূন্য এই শূন্য কাটে, এই শূন্য এই শূন্য কাটে, তার মানে সে আবার 48 টাকা লাভ করেছে। তাহলে 240 টাকা দিয়ে দোকানদার কিনেছে, ও আপনার কাছে বিক্রি করছে 240 প্লাস 48, 288 টাকা দিয়ে। ভালো করে এগুলা না বুঝলে কিন্তু ব্যবসাও করতে পারবেন না, জীবনে চাকরিও হবে না, ব্যবসাও করতে পারবেন না, ঝামেলায় পড়ে যাবেন। ওকে, এবার দেখেন এই প্রশ্নটা, একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রি করা হলো, ও লসে বিক্রি করেছে ভাই। তাহলে বলছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? আমরা জানি ক্রয় মূল্যকে সবসময় আমরা কত 100% ধরে নেই। তো 24% ক্ষতিতে বিক্রি করা মানে 100 থেকে 24 বিয়োগ করলে আমার বিক্রয় মূল্যটা 76%। তার মানে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য 76 টাকা। বলছে যে অনুপাত বের করতে, অনুপাতে খেয়াল রাখতে হবে অনুপাতের কোন রাশিটা আগে, বিক্রয় মূল্য আগে ক্রয় মূল্য পরে। তাহলে বিক্রয় মূল্য 76 আগে, অনুপাত ক্রয় মূল্য। এখন আমরা কাটাকাটি দেখেন, 76কেও 4 দিয়ে কাটতে পারেন, 100কেও 4 দিয়ে কাটতে পারেন। 76কে 4 দিয়ে কাটলে 4 19 76, 4 25, যেহেতু 4 20 80, 1 কমাই দেন, 4 19 76, তাহলে 19/25, তাহলে 19/25। ইয়েস। শতকরা বার্ষিক হার 1 বছরের সুদ, শতকরা 100 টাকায় বার্ষিক কত হার সুদে, সুদের হার আর এর মান বের করতে বলেছে। 1 বছরে সুদ আসলের 5 ভাগের 1 ভাগ হবে।
আমি বারবার আপনাদেরকে বলেছি যে অনুপাতগুলা নিচেরটা মোট, উপরেরটা আমার তার কত অংশ, আর এইদিকে কমা দিয়ে যে দুইটা রাশি থাকে প্রথমে যেটা থাকে সে উপরেরটা। তার মানে প্রথমে আছে সুদ, সুদ যদি 1 ভাগ হয়, ভাই সুদ আসল কয় ভাগ, এখানে কিন্তু সুদ আসল, আসল বলে নাই। সুদ যদি 1 ভাগ হয় তাহলে সুদ আসল হচ্ছে আমার 5 ভাগ। দেখেন চিন্তা করে, সুদ সুদ আসলের 5 ভাগের 1 ভাগ। তার মানে সুদ আসল যদি 5 ভাগ হয়, সুদ হচ্ছে আমার 1 ভাগ, সুদ হচ্ছে কি 1 ভাগ। তাহলে আমার আসল কয় ভাগ? সুদ আসল থেকে সুদ যদি বিয়োগ করে দেই তাহলে 4 ভাগ আসল। এখন আমরা ধরি x হচ্ছে, আর হচ্ছে x%, তাহলে i ইকুয়াল টু, আমরা যদি PNR অ্যাপ্লাই করি, i হচ্ছে 1 ভাগ, মূলধন হচ্ছে 4 ভাগ, n হচ্ছে 1 বছর, আর হচ্ছে x%, তার মানে x/100। 4 দিয়ে ভাগ করলে 4 25 100, 25টা এই পাশে আসলে তাহলে 25, ওই পাশে থাকতেছে x। যারা যারা যুক্ত হয়েছেন ক্লাসে একটু একটু দেখেন, একটু ক্লাসটা সকলের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, একটু সবার উদ্দেশ্যে ক্লাসটা শেয়ার করে দিবেন, কেমন? বলেন বুঝছেন কিনা? এই যে যতগুলো আমরা করলাম বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা যতগুলো আমরা করলাম? এইটা একটু জানাবেন। বলতেছে DEFG, DEFG একটা রম্বস। রম্বস কাদেরকে বলা হয়? যাদের বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। মানে বিপরীত দুইটা বাহু কি হবে? যার বিপরীত বাহুগুলা সমান ও সমান্তরাল। ধরেন এইটা হচ্ছে আমাদের রম্বস। ওকে, এবার এই রম্বসের আমরা নাম দিয়ে দিলাম DEFG, যার ডি কোণের মান 70 ডিগ্রি। রম্বসের ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখবেন, বিপরীত কোণগুলা সমান রম্বসের ক্ষেত্রে। বিপরীত বানান ভুল হইতে পারে, কোণ দ্বয় সমান। সেক্ষেত্রে ডি যদি 70 হয়, এই বেটাও 70। আর আরেকটা মাথায় রাখবেন দুইটা জিনিস, সন্নিহিত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। সন্নিহিত কোণ মানে পাশাপাশি, সন্নিহিত মানে পাশাপাশি কোণ। যেমন এখানে এই কোণটা আর এই কোণটা সন্নিহিত কোণ, আবার এই কোণ আবার এই কোণও সন্নিহিত কোণ, কারণ এ আর এ পাশাপাশি, আবার এ আর এ পাশাপাশি, বাট এ আর এ কিন্তু পাশাপাশি না। তার মানে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। তাহলে এ যদি 70 হয়, 180 থেকে 70 বিয়োগ করলে এটা 110 ডিগ্রি। এ যদি 70 হয়, এটা আমার কত হবে? 110 ডিগ্রি। কারণ আবার এটা কিন্তু বিপরীত কোণ এক সমান, মানে দুইটা রুলস দিয়ে আপনি করে ফেলতে পারেন। ঠিক আছে, আর একটা যেটা রম্বস হোক, যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। এগুলো না জানা থাকলে লিখে নেন ভাই, 4 গুণন 90, 360 ডিগ্রি। আর আরো ডিটেলসে বেসিক সহ জানতে ইএম জব চ্যানেলে যাবেন, ওখানে দেখবেন ত্রিভুজ, চতুর্ভুজ, এই তারপরে হচ্ছে আমার রেখা, কোণ, সবগুলা নিয়ে ইএম জবে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে একদম বিস্তারিত সবকিছু ভালো করে শিখে নেবেন। একবার শিখবেন, নোট করে নিলেই যথেষ্ট, আর কোনো কোথাও কোনো কিছু শিখতে হবে না আশা করি। এই প্রশ্নটা দেখুন, 3টি মৌলিক ক্রমিক সংখ্যার গুণফল 1001 হলে প্রথম মৌলিক সংখ্যা কত? দেখেন ক্রমিক তো বলেছেই, এবং মৌলিক সংখ্যা বলেছে। এখন গুণফল দেখে আপনার অতটুকু মাথার বুদ্ধি থাকতে হবে, মানে প্রজ্ঞা, ইনটিউশন থাকতে হবে যে এই যে 3টা সংখ্যার গুণফল আমার 1000-এর কাছাকাছি। আমরা জানি 3টা সংখ্যা 3টা 10-এর গুণ করলে সেটা 1000 হয়। তার মানে গুণফল যেহেতু 1000-এর কাছাকাছি, তাহলে এই 3টা সংখ্যা 10-এর কাছাকাছি হবে। এখন মৌলিক সংখ্যা আমরা জানি, সবার প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, 5, 7, 11, 13, 17, 19 ডট ডট যাচ্ছে।
এখন 10-এর আশেপাশের মৌলিক সংখ্যা 3টা, যেহেতু 3টা মৌলিক সংখ্যা ক্রমিক সংখ্যা, তাহলে কিন্তু অবশ্যই এই 3টাকেই আপনি বাছাই করতে হবে। আর একটু শিওর হওয়ার জন্য যে আপনি সঠিকটা বাছাই করেছেন কিনা, তখন একটু গুণ করে দেখতে হবে যে আমার এই 3টা গুণ করলে 1001 হচ্ছে কিনা। তো আমরা 11 আর হচ্ছে এই 13 গুণ করলে কত পাই, 1 3 আর 1 3 যোগ করলে 4, 143, 7 দিয়ে 3 7 21, 4 7 28 আর 2 তাহলে 30, 30-এর 0 হাতে আছে 3, 7 1 7 3 10, এই যে 1001 হয়ে গেছে। তার মানে কে কে গুণ 7 11 আর 13 বলতেছে প্রথম মৌলিক সংখ্যা, এই 3টা সংখ্যার মধ্যে ক্রমিক, তো মানে ক্রমিক মানে ক্রমান্বয়ে ক্রম আকারে, তাহলে প্রথমটাকে, প্রথমটা হচ্ছে 7। ব্যাখ্যাগুলো খেয়াল করবেন, শর্টে যেহেতু ব্যাখ্যা দিচ্ছি কিন্তু মূল্যবান ছাড়া অন্য কথা বলতেছি না, এই কথাগুলো সবকিছুই আপনার নোটে থাকা উচিত। না 11 না, 11 না 7, প্রথমটা বলছে। প্রথম মৌলিক সংখ্যা কোনটি, মাঝেরটা বলে নাই। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি, এইটা ভালো ইনটিউশন লাগবে আপনার। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাটি 7 11 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কোন সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোর লসাগু। তাহলে আমরা যদি 7 11 21 আর 23-এর লসাগু বের করতে যাই, তাহলে এই 3টা আমাকে গুণ করতে হবে, সরি এদের লসাগু বের করতে হবে। তো 7 দিয়ে যেহেতু 21-কে ভাগ করা যায়, কারণ 21-কে 7 দিয়ে ভাগ করা যায়, আমরা 7কে বাদ রাখতে পারি। 11 13 আর 23-এর লসাগু বের করলে 7ও কিন্তু ইনক্লুড হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জায়গাতে আমরা যদি দেখি, আমরা যদি দেখি যে 11 23 আর হচ্ছে আমার কত 21, এদের লসাগু আমরা বের করতে চাই। তো 23 আর 11 যদি আমরা গুণ করি, তাহলে 2 3, 2 আর 3 যোগ করলে 5, তাহলে 253। এর সাথে যদি 21 আমরা গুণ করি, তাহলে 253, 6 5 দুগুণে 10, হাতে আছে 1, 2 দুগুণে 4 1 5, 3 5 6 11 1, তাহলে 3 5 3 1 3। এখন সংখ্যাটা কয় অঙ্কের হয়েছে, সংখ্যাটা হয়েছে 4 অঙ্কের, সংখ্যাটা হয়েছে 4 অঙ্ক। আমাকে বলছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা আমরা কত, 5টা নয়। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা নয়। এখন এই 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, একে আমরা দেখব যে ভাগ যায় কিনা। 5 3 1 3, এইটা আমি বলবো ক্যালকুলেটর যদি না থাকে, আপনারা পরীক্ষার জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনার কাছে যদি ক্যালকুলেটর না থাকে, স্বাভাবিকভাবেই থাকবে না এমসিকিউতে, তো তখন এইটা আপনি ছেড়ে দিবেন প্রথম জায়গাতে। যদি হুবহু কমন পেরে যে আপনি দাগাইছেন, যেমন হুবহু কমন পড়ছে তখন এক হিসাব, যদি হুবহু না কমন পড়ে তখন আপনি এটা ছেড়ে দিবেন। দিয়ে সব প্রশ্ন দাগানোর পরে, সব প্রশ্ন দাগানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আপনার কাছে সময় আছে, তখন এই প্রশ্নটাতে আপনি নজর দিবেন। না হলে কিন্তু নজর দিবেন না, মার্ক করে রাখেন। কারণ এত বড় সংখ্যা দিয়ে আমি আপনাদেরকে 2টা টেকনিক দেখাচ্ছি, 2টা টেকনিক আমি দেখাচ্ছি, কিন্তু প্রত্যেকটাতেই আপনার সময় লাগবে, প্রত্যেকটাতেই আপনার সময় লাগবে। এবং এইটা যাদের একদমই কম সময় লাগবে তাও 2 মিনিট সময় লাগবে। তো 5 3 1 3 এটা দিয়ে ভাগ করলে দেখবেন 18 পয়েন্ট সামথিং হয়। তখন আপনার এই 18 দিয়ে একে আবার গুণ করতে হবে, দিয়ে 18 দিয়ে গুণ করলে, 18 দিয়ে গুণ করলে যে গুণফলটা হয় ওইটা হবে আমার অ্যান্সার। তার মানে 18 বাদ দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে না, দ্বারা নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখবেন সংখ্যাটা কত হবে, এই যে 9 5 6 3 4। এটা আর একটা ওয়ে আছে, এটাও টাফ, সেটা হচ্ছে দেখেন কোন সংখ্যা 21 দিয়ে ভাগ যাওয়া মানে সংখ্যাটা 3 দিয়েও ভাগ যাওয়া, 7 দিয়েও ভাগ যাওয়া। তাহলে আমি দেখব প্রত্যেকটা সংখ্যা, এখানে কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় না। যেমন 3 দিয়ে ভাগ যাওয়ার জন্য আমার প্রসেস কি ছিল, প্রত্যেকটা অঙ্ক যোগ করতে হবে, প্রতিটা অঙ্ক যোগ করে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে 3 দিয়ে ভাগ যাবে। যেমন 9 আর 1 10, 1 11, 7 18, 18 6 24, 24 3 দিয়ে ভাগ যায়। এখন আমি দেখবো 7 দিয়ে ভাগ যায় কিনা। 7 দিয়ে ভাগ যাওয়ার কি প্রসেস মনে আছে, আপনাদের ক্লাসে আমি শিখিয়েছিলাম। লাস্ট অঙ্কটা কি করতে হবে, লাস্ট অঙ্ক, যেমন এইটার ক্ষেত্রে লাস্ট অঙ্ক দ্বিগুণ করতে হবে 8, তারপর ওই অঙ্ক বাদ দিয়ে দিতে হবে, তারপর 9 5
6 3, এটার থেকে 8 আমরা বিয়োগ করে দিব। 8 যদি বিয়োগ করে দেই, 3 1 13, 13 থেকে 8 বিয়োগ করলে 5, হাতে আছে 1, 5 5 9। এবার আমরা একে 7 দিয়ে ভাগ যায় কিনা, যদি 7 দিয়ে যদি এই সংখ্যাকে ভাগ যায় তাহলে মোট মূল সংখ্যাটাকেও ভাগ যাবে। সেই জায়গাতে 7 দিয়ে ভাগ করলে আমরা যদি, এটা কি 9 ছিল, 7 1 7, তারপরে 2 5, 3 7 21, তারপরে 4 5, 6 7 42, তারপর 3 5, 5 7 35, দেখেন ভাগ চলে গেছে। এবার এই সংখ্যাটাকে দেখেন 7 দিয়ে ভাগ যায় কিনা। 6 ডাবল হচ্ছে 12, তাহলে 6 বাদ দিয়ে 1 9 1 7, 1 9 1 7, এখান থেকে আমি 12 বিয়োগ করে দেবো। মানে সিস্টেমটা কি 7 দিয়ে ভাগ করার জন্য যে লাস্ট অঙ্কে ডাবল করে দিব, লাস্ট অঙ্কে ডাবল করে লাস্ট অঙ্ক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা থেকে ওই ডাবলটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে 5, এখানে হচ্ছে আমার 0, তারপরে 9 1, এবার 7 দিয়ে আমরা ভাগ করতে যাই। 7 দুগুণে 14, 5 0, তাহলে এখানে আমরা 7 দিয়ে যদি 7 7 49, 1 আর 5, 7 দুগুণে 14, 1 কিন্তু অবশিষ্ট, দেখেন ভাগ যায় না। তাহলে এই সংখ্যাটা কিন্তু 7 দিয়ে ভাগ যায় নাই। তাহলে আমরা এই যে 21 আছে, 21 দিয়ে ভাগ যাও মানে সংখ্যাটা 3 দিয়েও ভাগ যাও, 7 দিয়েও ভাগ যাও। 3 আর 7 দিয়ে চেক করলে দেখবেন যে 7 দিয়েতে, 3 দিয়ে আমরা আগে চেক করব, যদি সবগুলাই যায়, যেমন একাধিকটা পেলাম, তখন 7 দিয়ে চেক করব, যেটা 3 7 দুইটা দিয়েই ভাগ যাবে সেটাই হবে আনসার। ঠিক আছে, এইটা একটা প্রসেস, দুইটাতে অনেক সময় লাগবে। আমি এই প্রশ্নটা অ্যাড করেছি কেন, কারণ পরীক্ষাতে আপনি ধাম করে এরকম একটা প্রশ্ন পেয়ে যাবেন পরীক্ষাতে। আর আরেকটা যেটা বলেছি, আপনার এই জন্যই প্র্যাকটিস করতে হবে প্রশ্ন ব্যাংক, এজন্যই প্র্যাকটিস করতে হবে প্রশ্ন ব্যাংক। এই প্রশ্নটাই দেখেন 21 সালেও আসছে, 23 সালেও আসছে। এখন কথা হচ্ছে যে আপনার যদি এটা যদি আপনার কি বাসায় করা থাকে, আপনার যদি ব্রেনে থাকে, আপনি তো পরীক্ষার হলে যে মুখস্থর মতো মারতে পারবেন। হ্যাঁ, শেষ হয়ে যাবে জন্যই তো এইটার আপনার কি মানে বাসায় আপনি প্রস্তুতি কিভাবে নিলেন আমি এটা কিন্তু দেখিয়ে দিলাম যে এইভাবে নেবেন। ওকে, দুটি সংখ্যার অনুপাত 5 ও 3, এদের লসাগু দেওয়া আছে। প্রথম সংখ্যাটি কত? ভাই প্রথম সংখ্যার পরের সংখ্যা যেটাই হোক, সংখ্যা জানার জন্য আগে গসাগু জানা লাগবে। আর গসাগুর কথা কিন্তু আমরা শিখেছি যে গসাগু ইকুয়াল আমার যে লসাগু আর এই অনুপাতের গুণফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে অনুপাতের গুণফল 5 গুণন 3, তার মানে নিচে 15, 15 18 1 18, সরি 15 1 15, তাহলে 3 থাকতেছে, 15 দুগুণে 30, তাহলে বিয়োগ করলে 1 থাকতেছে, 1 আর এই 5 দিলে 15 1 15, তার মানে 121 হচ্ছে। কত হচ্ছে? 121, গসাগু 121। এবার 5 এর সাথে 121 যদি গুণ করেন প্রথম সংখ্যা, 3 এর সাথে যদি 121 গুণ করেন দ্বিতীয় সংখ্যা, পরের সংখ্যা। অপশনে তো আছে ভাই 55 45 35, তাহলে কি এগুলো হবে না? অপশন হচ্ছে কোনটিই নয়, কোনটিই নয়। ঠিক আছে, ইয়েস, এটা করতে যে ওই জন্যই তা বললাম যে ওইরকম দেখলে আপনারা একদম সবার শেষে, একদম সবার শেষে। ওকে, 4টি 1 টাকার নোট, 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে, 4টা 1 টাকার নোট কয় টাকা? 4 টাকা ভাই। 8টা 2 টাকার নোট মানে 16 টাকা, তাহলে মোট কত হলো? 20 টাকা। একত্রে 8টি 5 টাকার নোট মানে 5 8 40 টাকা। বলছে এই 20 টাকা 40 টাকার কত অংশ? তাহলে 20 ভাগ 40। টাকার টাকার যার সাথে র থাকে আমরা বলছিলাম সে নিচে যাবে, সো কাটাকাটি করলে 1/2। খ নাম্বার। এখন এই প্রশ্নটা দেখেন, এই প্রশ্নের জন্য সবসময় বলেছি চিন্তা ভাবনা সারা, উপরের পয়েন্টের পরে গুনবেন, পয়েন্টের পর 2টা 3টা, তাহলে 5টা, নিচেও 2টা 3টা 5টা, তাহলে 5 5 কাটাকাটি। তার মানে পয়েন্ট বাদ দিয়ে উপরে থাকতেছে 3 গুণন 3 গুণন 4, নিচে থাকতেছে 4 গুণন 5 গুণন 6। কাটাকাটি এবার যদি যায়, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 4 দিয়ে কাটলে 4 কাটা গেল, তাহলে উপরে আছে 3, নিচে হচ্ছে 10। ঠিক আছে, 3/10। ক নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? সময় নষ্ট করবেন, আমি কি সময় নিলাম?
কারণ আমি আপনাকে প্রসেস বলেছি, আপনি ওই প্রসেস অনুযায়ী চিন্তা করবেন আবার কি করব না করব, অন্য সিস্টেমে যাচ্ছেন। আপনার বারবার বলছি উপরের দশমিকের পর গুনবেন, নিচে দশমিকের পর গুনবেন, ঠিক আছে? ওকে, 1 বর্গ মিটার ইকুয়াল কত বর্গ সেন্টিমিটার? এখন বর্গতে চলে আসছি। গত একটা ক্লাসে আমরা বলেছিলাম 1 মিটার ইকুয়াল 100 সেন্টিমিটার। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে বর্গ, তার মানে বাম পাশেও বর্গ করবেন, ডান পাশেও বর্গ করবেন, কারণ বর্গেতে যাইতে হলে বর্গ করতে হবে, ঘন যাইতে হলে ঘন করতে হবে। তাহলে বাম পাশে বর্গ করলে এখন মিটার থেকে বর্গ মিটার হয়ে গেল, আর এখানে সেন্টিমিটারে বর্গ করলে 100 বর্গ করা মানে কি 100 গুণন 100, তাহলে শূন্য হয়ে গেছে 4টা, বর্গ করলে শূন্য ডাবল হয়ে যায়, তাহলে 2টা ছিল 4টা হয়ে গেছে এত, এখন বর্গ সেন্টিমিটার আসবে। তার মানে 1-এর ডানে 4টা শূন্য, 10,000 খ নাম্বার। 100 না, 100 না, সেন্টিমিটার বলে নাই, সেন্টিমিটার বলে নাই, বর্গ সেন্টিমিটার বলেছে, বলেছে বর্গ সেন্টিমিটার। যারা ভুল করেছেন শাহরিয়ার ভাই, তারপরে রিজওয়ান, এই ভুলটা যেন জীবনে দ্বিতীয়বার আপনাদের আর না হয়, এটা খেয়াল রাখবেন। জীবনে দ্বিতীয়বার যেন আপনার না হয়, খুব ভালো করে খেয়াল রাখবেন। একজন বলার 20 রান দিয়ে 12 উইকেট নেয়, পরবর্তী খেলায় 4 রান দিয়ে 4 উইকেট নেয়, তিনি গড়ে উইকেট সংখ্যা, আমরা কিন্তু একই রকমের, খালি সংখ্যা চেঞ্জ হচ্ছে। 20 রান দিছে 12 উইকেট, তার মানে প্রতি উইকেটে গড়ে, তার মানে 12 গুণন 20 240 রান দিছে, 4-4-এ 16 রান দিয়েছে, তাহলে 240 আর 16 256, মোট উইকেট নিয়েছে 12 আর 4 16টা, আমরা জানি 16-16 256, তাহলে গড়ে উইকেট প্রতি রান দিয়েছে 16 করে। খুব দ্রুত পারতে হবে, এগুলা খুব দ্রুত পারতে হবে। এই প্রশ্নটা একটু খেয়াল করেন, আপনারা যাদের কাছে নতুন তারা খুব ভালো করে দেখেন, এইগুলার জন্য বেসিক কিন্তু হয়ে যাচ্ছে, ব্যাখ্যাতেই বেসিক হয়ে যাচ্ছে এইগুলার জন্য। এই প্রশ্নটা আজকে নতুন, এর আগের দিনে আমি এরকম দেখাইনি, সো খেয়াল করেন। 63 সংখ্যাকে 8:9, 8:9, তার মানে 8:9 অনুপাতে হ্রাস করলে, হ্রাস করা হয়েছে, কি করা হয়েছে? হ্রাস করা হয়েছে। তো প্রথমে দেখেন 8 ভাগ আর অনুপাত 9, তো এখানে যদি বাড়াতে বলতো তার মানে আগে 8 ভাগ ছিল, এখন 9 ভাগ করবেন, যেহেতু হ্রাসের কথা বলছে তার মানে কমে যাবে, হ্রাসের কথা বলছে তাহলে কমে যাবে, তাহলে নতুন সংখ্যা কত হবে? নতুন সংখ্যা এই 63 গুণ যে অনুপাতটা আছে, ছোটটা উপরে যাবে, বড়টা নিচে যাবে, তার মানে 7 9 7 8 56। আর যদি বৃদ্ধির কথা বলতো, এই সেম প্রশ্নে হ্রাসের জায়গাতে শুধু বৃদ্ধি থাকতো, তাহলে নতুন সংখ্যা কি হতো ভাই? তাহলে নতুন সংখ্যা এই 63-র সাথে গুণ হইতো, বৃদ্ধি থাকলে বড়টা উপরে যাইতো, ছোটটা নিচে যাইতো। ভালো করে মাথায় রাখবেন, হ্রাসের কথা বললে ছোটটা উপরে বড়টা নিচে, আর বৃদ্ধির কথা বললে কি হবে? বড়টাই উপরে থাকবে। সো এটা হচ্ছে 56। দেখেন সেম টাইপের ম্যাথ কিন্তু আমরা করেছি, খালি প্রশ্নটা ভাষাতে ওই সংখ্যাগুলো কিন্তু আলাদা। একটি কাজ ক 10 দিনে করতে পারে, খ ওই কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন একসাথে কাজ করার পরে ভালোই করতেছিল, মাঝে দুইজন গ্যাঞ্জাম করে ক বলছে যে তোর সাথে কাজই করবো না, ও চলে গেছে। এরকম কিন্তু আমাদের বাস্তবিক লাইফে হয়। হ্যাঁ, যদিও ওই ছাত্রাবাস থেকে লোক হঠাৎ করেই চলে যায়, হঠাৎ করে হয় না, মারামারি লাগছে, ধরেন ওই ছাত্র সংগঠন থাকে না,
ধরে নেবেন যে ওই সরকার দল আর হচ্ছে বিরোধী দলের ওদের ছাত্র সংগঠন মারামারি করে ছাত্রাবাস থেকে চলে গেছে, এইটা মনে করবেন। তো কাজ করতেছিল, এটা মোস্ট প্রবাবলি আপনারা ধরেন দুই ভাই কাজ করতেছিলেন, ঠুকবুক লাগছে, তখন ছোটজন আসলে চলে গেছে, বড়জন যায় না, ছোটজন এই কাজগুলো করে। ছোটজন বলছে কাজই করব না আমি, দিয়ে ও 4 দিন পরে চলে গেছে। এখন বাকি কাজ তাহলে অবশ্যই ক্ষয়ের করতে হবে একা একা। তো বাকি কাজ করতে ক্ষয়ের কতদিন লাগবে, তাহলে কতটুকু কাজ বাকি আছে এটা আমার জানতে হবে। ক করতে পারে 10 দিনে, তার মানে 10 দিনে যদি ক করতে পারে, সে একদিনে করে কত, 1/10 অংশ। খ ওই কাজটি করতে পারে 15 দিনে, তাহলে সে একদিনে করতে পারে 1/15 অংশ। এখন একত্রে একসাথে, যেহেতু একত্রে 4 দিন করেছে, একত্রে একদিনে করতে পারে 1/10 যোগ 1/15, এদের লসাগু 10 আর 15 লসাগু 30, 5/6 হবে, কারণ এইটা সরি 5/6 কেন, এটা 3 আর 2 5, 5/30 কাটাকাটি করলে 5 6 30, 1/6। দেখেন একদিনে ওরা 6 ভাগের 1 ভাগ কাজ করে, দুই ভাই যদি একসাথে কাজ করে ক আর খ, তাহলে 4 দিনে কি করবে ভাই? একদিনে যদি 6 ভাগের 1 ভাগ করে, 4 দিনে আসলে 6 ভাগের 4 ভাগ করে ফেলবে। 4 দিন পরে যখন ওই ক চলে গেছে রাগারাগি করে, তখন কাজ অবশিষ্ট কতটুক থাকবে? এগুলো আমি আপনাকে লিখে দিচ্ছি বোঝার সুবিধার্থে, আপনি কিন্তু পরীক্ষা হলে লেখারও প্রয়োজন নেই। আপনার 6 ভাগের 4 ভাগ কাজ হয়েছে, তাহলে 6 ভাগের আর 2 ভাগ কাজ আছে, 6 ভাগের 2 ভাগ কাটাকাটি করলে 1/3, এটা কিন্তু অবশিষ্ট আছে। ওকে, এখন কার একা একা করা লাগবে ভাই? খ একা করতে হবে। তো ক্ষয়ের ওই পুরা কাজ করতে লাগে 15 দিন, তো পুরা কাজ মানে এক অংশ, পুরা কাজ লাগে 15 দিন। এখন 3 ভাগের 1 ভাগ কাজ লাগবে, তাহলে 15 গুণন 1/3, তার মানে 5 দিন সময় লাগবে। ঠিক আছে, রিল্যাক্স। তাহলে আপনার কাজই হবে কি, এই 1/10 1/15 গুণ করার পরে, সরি যোগ করার পরেই, যখন একদিনে 6 ভাগের 1 ভাগ, 4 দিনে 6 ভাগের 4 ভাগ, অবশিষ্ট আছে 6 ভাগের 2 ভাগ। এগুলো কিন্তু মুখে মুখে পারতে হবে, এগুলা কি করতে হবে? মুখে মুখে আপনাকে পারতে হবে। এই যে 2 বছর আগে এই প্রশ্নগুলা দেখেন, মাথা ঠান্ডা রাখতে হবে, লজিকে হিট করতে হবে। 2 বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের 14 গুণ ছিল, বাপের বয়স তো বড়ই হবে, 14 গুণ ছিল। যদি 2 বছর পরে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে 26 বছর বেশি হয়, তবে বাবার ও পুত্রের বয়সের অনুপাত কত? এখানে কিন্তু আর পূর্বে বা পরের কথা বলে নাই, তার মানে বর্তমানের অনুপাত চেয়েছে। তাহলে বাবার ও পুত্রের বয়সের অনুপাত কত? আমরা ধরে নেই বাবার বয়স x, পুত্রের বয়স y। তাহলে 2 বছর পূর্বে বাবার বয়স ছিল x-2, পুত্রের বয়স ছিল y-2। এখন বলতেছে 2 বছর পরে বাবার 14 গুণ ছিল, তার মানে বাবার বয়সটা ছিল 14 গুণ করে দিলাম কার সাথে? পুত্রের সাথে, যেহেতু বাবা বড়, দুইটা সমান ইকুয়াল যেহেতু করেছি, তার মানে পুত্রের সাথে 14 দিয়ে গুণ করলাম। ওকে ফাইন, x-y লিখছি, দেখছেন, x-2। এবার 2 বছর পরে যে ঘটনাটা ঘটছে, তাহলে এখান থেকে x-2 ইকুয়াল 14y, 14 দুগুণে 28। এটা আমরা 1 নম্বর সমীকরণ আকারে রেখে দিলাম। পরীক্ষা হলে দেখেন আপনারা রাখতেছেন, এগুলো খুব দ্রুত করতে হবে কিন্তু। যদি 2 বছর পরে বাবার বয়স পুত্রের বয়স, 2 বছর পরে বাবার বয়স বর্তমানে তো x, তাহলে x+2, পুত্রের বয়স 2 বছর পরে y+2 হবে। তো বলা আছে পুত্রের বয়সের চাইতে বাবার বয়স 26 বছর বেশি, তাহলে পুত্রের বয়সের সাথে 26 যোগ করলে বাবার সমান হয়। এখন একটু খেয়াল করেন, এখানে x-2, এখানে যদি আমরা এই পাশে x+2 তে পরিণত করতে চাই, তাহলে আমরা x-2 এই পাশে 4 যোগ করলাম, 14y - 28, এই পাশেও 4 যোগ করলাম। কেন 4 যোগ করেছি বলেন তো? 4 যোগ করার কারণ হচ্ছে, দেখেন -2 + 4, তার মানে x+2 তে পরিণত হয়ে গেল, আর 14y - 28 প্লাস, তার মানে -24। তো দেখেন এটাও x+2, এটাও x+2,
তার মানে এই এক্স প্লাস টু এর জায়গাতে আগেরটার মান যদি আমরা বসায় দিতে পারি, তার মানে 14y মাইনাস 24 পিডিএফ পাবেন, তখন আবার উল্টাপাল্টা করে ফেলুন, একটা রেড মার্ক দেই। ওকে, তাহলে এখান থেকে এক্স প্লাস টু এর মান এখানে বসাই দিলাম, ইকুয়াল দেখেন ওয়াই প্লাস টু প্লাস 24, তার মানে এখানে 28। 14y থেকে এই পাশে একটা বিয়োগ করলে 13y হয়ে যায়, 24 থেকে 28 তাহলে 52 হয়ে যায়। এবার আমরা জানি y 5 13 3 13 39 4 13 52, 4 বছর। তার মানে ছেলের বয়স কিন্তু 4 বছর বের হয়ে গেছে। যে কোনো একটাতে যদি আপনি একবার y এর ভ্যালু বসাই দেন তাহলে কিন্তু বাবার বয়স বের হয়ে যাবে। y এর ভ্যালু যদি এখানে 4 বসায় দেন তাহলে 4 আর 2 6, তার মানে হচ্ছে 26, তাহলে 32, এই 2 যা মাইনাস হয়ে যাবে, তাহলে এখান থেকে x ইকুয়াল কত 30। এখন অনুপাত বের করতে বলছে, তার মানে 30 অনুপাত 4, 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে 25 অনুপাত 2, ক নাম্বার হচ্ছে আনসার। বুঝতে পেরেছেন? ম্যাথগুলা খেয়াল রাখবেন, ম্যাথগুলা খেয়াল রাখতে হবে। ইয়েস, ঠিক আছে। এবার এই ম্যাথটা একটু দেখেন, ম্যাথটা কিন্তু পড়তে গেলে বিশাল বড় ম্যাথ, এত বড় ম্যাথ পড়বেন পরীক্ষা হলে কিন্তু এরকম ম্যাথ দেখলে সচরাচর আপনি ভয় পেয়ে যাবেন, পড়তেই ভয় লাগবে, কিন্তু একবার অন্তত পড়বেন। দিয়ে যদি দেখেন যে আপনার এই টপিকটা কমন আসছে তাহলে কিন্তু কোনো ভয় নাই। 30 কিমি মানে 30 কিলোমিটার পথ পাড়ি দিতে জয়নুলের রনির চাইতে 2 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে জয়নুল এটার রনির চাইতে 2 ঘন্টা বেশি সময় লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির চাইতে 1 ঘন্টা কম সময় লাগতো। খেয়াল করেন ব্যাপারটা। আমরা ধরি জয়নুলের গতি ছিল x বছর, সরি x হচ্ছে কিলোমিটার পার আওয়ার, 30 কিলো যাচ্ছে, তাহলে সময় কত লাগবে? প্রথমকে 30কে যদি আমি x দিয়ে ভাগ করি তাহলে আমি সময় পাবো, কারণ আমরা জানি সময় ইকুয়াল দূরত্ব ডিভাইডেড বাই বেগ। তো বেগ কত ধরছি? x ধরছি জয়নুলের। তো ধরে নেই রনির হচ্ছে আমার 1 বছর লাগে, রনির হচ্ছে আমার ধরে নেই a ঘন্টা সময় লাগে, a ঘন্টা। তো জয়নুলের প্রথমে 2 ঘন্টা বেশি লাগে এর চাইতে, যখন x বেগ থাকে। আর যখন তার বেগ দ্বিগুণ হয়েছে তখন এই x এর থেকে 1 কমে গেছে। তার মানে জয়নুলের বেগ দ্বিগুণ হয়ে গেলে কত ঘন্টা সময় কম লাগতেছে? এই 2, আগে 2 ঘন্টা বেশি সময় লাগতে, এখন 1 ঘন্টা কম সময় লাগতেছে। তাহলে 2 আর 1 যোগ করলে 3 ঘন্টা আমার সময় হচ্ছে কি বেঁচে যাচ্ছে, যদি ওর বেগ দ্বিগুণ করা হয়। যদি বেগ দ্বিগুণ করা হয়, আগে তার 2 ঘন্টা সময় বেশি লাগতো, এখন 1 ঘন্টা কম লাগতেছে, তাহলে দুইটার ডিফারেন্সটা কতটুকু? 3 ঘন্টা না? তো 3 ঘন্টা, তার আগে সময় লাগছে 30 মাইনাস এক্স, এখন বেগ দ্বিগুণ হওয়ার কারণে সময় লাগতেছে 30 মাইনাস 2x, কারণ এখন বেগ তার 2x। তাহলে এই যে 30 ডিভাইডেড বাই এক্স আর 30 ডিভাইডেড বাই 2x, এইটার বিয়োগফলই কিন্তু আমার 3 ঘন্টা, 3 আওয়ার। এখন জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 2x লস আগুক, এখানে 30 দুগুণে 60 মাইনাস 30 ইকুয়াল 3। এখানে 60 থেকে 30 বিয়োগ করলে কত হচ্ছে? 30 হচ্ছে। আর হচ্ছে আমার এখানে 2 আছে, এক্সকে ওই পাশে নিয়ে যাই, 2x, তাহলে 2 দিয়ে কাটলে 15। এবার 3 দিয়ে আবার 15 কাটলে কত হচ্ছে? 15কে আবার 3 দিয়ে ভাগ করলে এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে 5। এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে কত? 5 কিমি। ইয়েস, শারিয়ার ভাই হচ্ছে আগেই করে ফেলছেন, তাহলে হচ্ছে 5 কিমি। খেয়াল রাখবেন এই ব্যাপারটা, না হলে কিন্তু মাথা, এটা কিন্তু অন্যভাবেও করা যায়, আমি আপনাকে শর্টই করালাম, এবং যেই শর্টের মধ্যে বেসিক ইনক্লুডেড, বেসিক রয়েছে।
x প্লাস ওয়াই ইকুয়াল 17, এক্স ওয়াই ইকুয়াল 60, এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 60, এক্স ওয়াই ইকুয়াল 60, এক্স মাইনাস ওয়াই। দেখেন প্লাসের ভ্যালু দেওয়া আছে, মাইনাসের ভ্যালু বা মাইনাসের থাকবে প্লাসের, তখনই কিন্তু আমাদেরকে কোন সূত্র, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ভিতরে প্লাস থাকলে মাইনাস 4xy। তাহলে ভ্যালু দেওয়া আছে কত, 17-র উপর স্কোয়ার মাইনাস 4 গুণন 60, 17 289 মাইনাস 240, বিয়োগ করলে 49, স্কোয়ার স্কোয়ারই কিন্তু চেয়েছে, তাহলে 49 গ নাম্বার হবে আনসার। ফরাদ রেজা ভাই বলছে মাথায় ঢুকে না, সারিয়ার ভাই বলতেছে খাতায় করেন বুঝতে পারবেন। এই যে সলিউশন কিন্তু দিয়ে দিছে ভাই, আমি বারবার বলেছি যে আপনারা অবশ্যই কি করতে হবে, মাথার উপর দিয়ে যাবে যদি আপনি শুধু মানে ওই যে জিকে সাধারণ জ্ঞান ক্লাস করার মতো আপনি দেখতে চান। সাধারণ জ্ঞান তো আপনি শুয়ে থেকে দেখলেও বুঝতে পারবেন কি হচ্ছে ঘটনা, ঠিক আছে। বাংলারও যে কোনো জিনিস শুয়ে থেকে দেখলেও বুঝতে পারবেন। ম্যাথ কি শুয়ে থেকে কোনো একটা কাটাকাটি দেখলে হবে? কাটাকাটি তো করে প্র্যাকটিসে আপনার ব্রেনে সেট করাতে হবে ভাই, ঠিক আছে। খাতায় করেন, খাতায় করেন, এইটার চাইতে সলিউশন নাই। যত সহজভাবে শিখতে চাবেন তত আপনার মধ্যে মানে কম থাকবে, তত কম শিখতে পারবেন। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, তাহলে -1 আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2, কারণ 2কে একমাত্র 2 গুণন 1 এইভাবেই আমার ভাঙা যায়। তাহলে -2 দিলাম প্লাস এক্স দিয়ে দিলাম, 1 দিয়ে দিলাম। ক্যালকুলেট, এবার যদি আমি কি করি, এক্স যদি কমন নেন এক্স মাইনাস 2 প্লাস 1 এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 1, তাহলে উৎপাদক দুইটা, একটা এক্স মাইনাস 2 আর একটা এক্স প্লাস 1। দেখেন অপশনে কোনটা আছে, এক্স প্লাস 1 আছে, এক্স মাইনাস 2 নাই, তাহলে এক্স প্লাস 1 হবে। আর একটা ক্লাসগুলো আপনারা যারা ধারাবাহিকভাবে করতেছেন তারা কিন্তু উপকৃত অবশ্যই হচ্ছেন, এটা আমি জানি বা আপনারা অনেকেই রিভিউ জানিয়েছেন। প্রবলেমটা হয়েছে যে আমরা পুরা ম্যাথ নিয়ে আসতেছি এবং আমরা কিন্তু বিসিএস এর জন্য যে আপনার লাগবে মানসিক দক্ষতার অংশও কিন্তু নিয়ে আসতেছি। সো কত বড় একটা সিলেবাস নিয়ে আগাচ্ছি আপনারা একবার চিন্তা করেন। এবং এই জায়গা থেকে যদি আপনারা শুরু থেকে সাজানো, শুরুতে বেশি কম মানে একটা আস্তে ধাপে ধাপে উঠতেছি, কেউ যদি এসে এই 15তম ক্লাসে মনে করেন দেখেন, তাহলে কিন্তু যার জানা আছে তারা বুঝতে পারবে, যার জানা নাই, যে শুরুর ক্লাসগুলো করে নেই, তার জন্য একটু কিন্তু তুলনামূলক কঠিন হবে। এজন্য যারা ক্লাস করতেছেন সংখ্যা কিন্তু কমে গেছে, আপনারা কিন্তু মানে হালটা ছাড়বেন না। হাল ছেড়ে দেওয়া মানেই হচ্ছে কি ছেড়ে দেওয়া, হাল ছেড়ে দিলেন মানে হচ্ছে আপনার ভালো সময়টা পাওয়ার যে সম্ভাবনা ছিল ওইটাকে আপনি নিজের হাতে নষ্ট করে দিলেন, ওই রাস্তাটা বন্ধ করে দিলেন, ঠিক আছে। এজন্য অবশ্যই নিজের রাস্তা নিজে বন্ধ করিয়েন না, চেষ্টা চালিয়ে যান। রাস্তা দেখা যাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে সামনে অন্ধকার, কিন্তু সামনে দেখবেন যে কিভাবে আলো চলে আসবে, রাস্তা পরিষ্কার হবে, এটা বুঝতে পারবেন না। আপনার শুধু কাজ হচ্ছে রাস্তা থেকে ব্যাক না চলে আসা, রাস্তায় আস্তে আগান, মানে আগানোর মন মানসিকতা রাখেন এবং আগানোর চেষ্টা করেন, ঠিক আছে, পথ বের হয়ে যাবে। এবার দেখেন আমাদের এই প্রশ্নটা 18তম বেসরকারি শিক্ষক নিয়োগ, তার মানে এনটিআরসি এর যে নিয়োগ, আমাদের এইটাও পাওয়ার আকারে আছে এক্স এর উপরে, এক্স এর উপরে এইটাও পাওয়ার আকারে আছে, এইটাও হচ্ছে পাওয়ার আকারে আছে। তার মানে আমরা জানি এক্স এর উপর এ পাওয়ার যদি বি থাকে, তার মানে পাওয়ার দুইটা গুণ হয়, তাহলে এও আর এ গুণ হবে, এও পাওয়ার আছে, এ দুইটা গুণ হবে, পাওয়ার দুইটা গুণ হবে। আর একটা সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আপনারা এক্স এর উপর পাওয়ার দেন পি মাইনাস কিউ পি প্লাস কিউ, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আবার গুণন এক্স কিউ মাইনাস আর কিউ প্লাস আর, তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আবার এক্স আর মাইনাস পি আর প্লাস পি, তাহলে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এবার আমরা আবার জানি এক্স টু দি পাওয়ার এ গুণন এক্স টু দি পাওয়ার বি যদি হয়, তাহলে এ এক্স টু দি পাওয়ার, এই পাওয়ারগুলা যোগ হয় যদি সেম বেজের উপরে পাওয়ার থাকে আর গুণ আকারে থাকে সেম বেসগুলো। দেখেন তো এক্স 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 সবাই গুণ আকারে আছে,
তাহলে সবগুলো পাওয়ার গুণ হবে। তো আপনার যখন এই কনসেপ্টটা আপনার থাকবে, আপনার বাসায় প্র্যাকটিস করবেন এইভাবে, এক্স স্কোয়ার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার দিয়ে পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, মাইনাস আর স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা, তাহলে এক্স এর উপর পাওয়ার 0, কোনো কিছুর উপর 0 থাকলে 1 দিয়ে আপনি 1 দাগাবেন। এটা হচ্ছে আপনার বাসার প্রস্তুতি। পরীক্ষার হলের প্রস্তুতিটা আপনার কি? পরীক্ষা হলে আপনি দেখতেছেন এইখানে লিখতেছেন, পরীক্ষা হলে কিন্তু এক কিছুই করা লাগবে না, আপনি এখানে লিখবেন, উপরে লিখবেন পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এখানে এক্স এর উপরে আছে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এখানে আছে আর মাইনাস পি আর প্লাস কিউ, তার মানে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আপনি জানেন যে সব গুণ আকারে আছে, মানে সব জায়গায় যোগ থাকবে। সো পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সব নাই হয়ে গেল, তার মানে এক্স এর উপর পাওয়ার থাকবে 0, কোনো কিছু 0 থাকবে মানে 1। সো এইভাবে যদি আপনি না শিখেন ভাই, তাহলে আপনার কিছু হবে না। পরীক্ষা হলেও যদি আপনি মনে করেন বাসাতেও এত বড় করবেন, দিয়ে বাসাতে আপনি নিজে নিজে কনসাইজ করবেন না, নিজে নিজে শর্টকাট চিন্তা করবেন না, খালি মনে করবেন শর্টকাট একজন শেখালো আর ওইটা মুখস্থ করবেন, হবে না। শর্টকাট আপনার নিজের মধ্যে ফাইন্ড আউট করে নিতে হবে। অবশ্যই একজন রাস্তা দেখাবে, কিন্তু আপনার প্র্যাকটিসের মাধ্যমে আপনার কৌশলটা রপ্ত করে ফেলতে হবে, তাহলেই দেখবেন সবচেয়ে বেশি বেনিফিটেড আপনি হইতে পারবেন, না হলে খুব বেশি বেনিফিটেড হইতে পারবেন না। এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন ছিল যখন হচ্ছে এটা ধারার যোগফল থাকে, মানে স্কুল লেভেলে যখন আপনারা পড়েছেন, হাই স্কুল লেভেলে, যে যেমন দেখেন 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1, একটা প্লাস একটা মাইনাস। তো যদি জোড় সংখ্যক হয়, যেমন 4টা আছে, তাহলে কেটে 0 হয়ে যাবে। আর যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে জোড়ে 0 বিজোড়ে একটা অবশিষ্ট, তার মানে উত্তর, এইটার উত্তর 0 হবে যখন n জোড়, 1 হবে যখন n হচ্ছে বিজোড়, এটা আপনি জানেন। তো দুইটাকে একসাথে প্রকাশ করার ওয়েটা কি? দুইটা একসাথে প্রকাশ করার ওয়ে হচ্ছে ঘ নাম্বার, যে হাফ 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n। এটা কিভাবে আবার আসছে? এটা আসছে, এটা একটু আপনারা মাথায় রাখার চেষ্টা করেন, ঠিক আছে? এটা কমন প্রশ্ন, এটা স্কুল লাইফের জন্য কমন প্রশ্ন ছিল। এটা কিভাবে আসছে দেখেন, একের সাথে যদি আপনি -1 গুণ করেন তাহলে -1 হয়, আবার -1 এর সাথে যদি -1 গুণ করেন তাহলে +1 হয়, আবার 1 এর সাথে যখন -1 গুণ করবেন -1 হয়। তার মানে এটা আসলে একটা গুণোত্তর ধারা। এটা কি ধারা? গুণোত্তর ধারা। যেই গুণোত্তর ধারাতে আমার কি আছে, এই যে রেশিওটা হচ্ছে -1 দ্বারা গুণ করা হয়েছে, সরি -1, এই যে -1। তো খুব ভালো করে মাথায় রাখবেন, এগুলো কমন প্রশ্ন, এগুলো হচ্ছে খুবই কমন প্রশ্ন। ধারার ম্যাথে অনেক সমস্যা হয়, যদি হয়, যে ম্যাথে সমস্যা, আমি কিন্তু ক্লাসে প্রত্যেকদিন বলেছি যে যেই ম্যাথে সমস্যা, মানে ওইটার বেসিক দুর্বল, বেসিকটাই আপনাকে ভালো করে, মানে তার মানে সমস্যাটা আমার গোড়াটাই স্ট্রং করে ফেলতে হবে, তার মানে বেসিক শিখতে হবে। আপনার যে ছোট নোটবুক বলেছিলাম যে একটা নোটবুক রাখবেন, ওই নোটবুকে আপনার লিখবেন ধারা, তার মানে আপনাকে ধারা শিখতে হবে। কারোর যদি সমস্যা হয়, ধরেন শতকরার কোনো একটা বিশেষ টপিক, তখন সে ওই শতকরা লেখে ওই টপিকটার নামটা লিখে রাখবে। এগুলা তার অবশ্যই বেসিকটা ক্লিয়ার করতে হবে, যতদিন সে বেসিকটা ক্লিয়ার না করবে ততদিন তার ভয়টা থেকেই যাবে। সো ধারা আপনার বেসিক সহকারে শিখতে হবে, ঠিক আছে? 2x প্লাস 3y 4x মাইনাস 7y ইকুয়াল এত হলে এর মান কত হবে? একটা প্রসেস হচ্ছে অপশন টেস্ট। তো এইটা অপশন টেস্ট করতেও আপনার ছোট ছোট সংখ্যা আছে, খুব সময় লাগবে না, অপশন টেস্ট করলে করতে পারেন, না হলে বেশি সময় লাগবে না, আপনারা একদম ইয়ে করে ফেলতে পারেন। এ দেখেন কিভাবে করবেন। এখানে 2x এর ইকুয়াল কত হবে? 3 মাইনাস, এটা ওই পাশে যে মাইনাস হয়ে যাবে, 3 মাইনাস 3y। তো 4 কে কিন্তু 2x আকারে আপনি লিখতে পারেন। 4 কে 2x কি, 2 গুণন 2x মাইনাস 5y ইকুয়াল 17। 2x এর মান বসায় দেন, 2 গুণন 2x এর মান হচ্ছে 3 মাইনাস 3y মাইনাস 5y ইকুয়াল 17। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6y মাইনাস 5y ইকুয়াল 17। এরপরে যদি আপনি এখানে যান, এটাতে হয়েছে আপনার কত, মাইনাস
6 আর 5 11y, 6টা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে 11, তার মানে y ইকুয়াল -1। y এর ভ্যালুটা এবার যে কোনো একটা জায়গায় বসায় দেন। y এর ভ্যালু আমরা যদি এখানেই বসায় দেই তাহলে আমার কি হচ্ছে 2x, y এর ভ্যালু -1 মানে -3 ইকুয়াল 3, এই -3টা ওই পাশে গেলে 6 হয়ে যাবে, তার মানে 2x ইকুয়াল 6, তাহলে x ইকুয়াল কত 3, তার মানে 3 আর -1, গ নাম্বার হবে আনসার। বুঝতে পেরেছেন? ক্যালকুলেশনে কিন্তু আপনাকে একটু কি হইতে হবে, একটু চালাক হইতে হবে, কারণ আমি কিন্তু এখানে x এর ভ্যালুটা বসাই নাই। x এর ভ্যালু যদি বসাইতেন তাহলে কি হইতো, x ইকুয়াল হইতো 3y, সরি 3 - 3y ডিভাইডেড বাই 2। এইটা আমি এত যে টানার দরকার না, আমি তো 2x, এইটা তো 4x কে তো আমি লিখতে পারি 2 × 2x, সরাসরি 2x এর ভ্যালু বসাবেন। ত্রিভুজের দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কি হয়, অর্ধেক হয়, অর্ধেক হয়। ত্রিভুজের মধ্যবিন্দু এইটা অবশ্যই হবে, এইটার হচ্ছে অর্ধেক। এই পুরাটা যদি আমার x হয় তাহলে এইটা হবে x/2 এবং অর্ধেক হবে এবং সমান্তরাল হবে। অর্ধেকের সাথে কি হবে, সমান্তরাল, একটা উপপাদ্যই ছিল প্রমাণের, মনে থাকলে ভালো, না থাকলে এখন মাথায় নেবেন। বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি। এই সিলি জিনিসগুলো যেন ভুলে না যান। বৃত্তের কেন্দ্রে, এই কেন্দ্রের চারপাশে 360 ডিগ্রি, এই 180 ডিগ্রি, এই 180 ডিগ্রি। একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে দণ্ডায়মান অংশ কত? তার মানে একটা খুঁটি এই যে ভূমিতে ছিল, দিয়ে পট করে ভেঙে গেছে, ভেঙে যে টাস করে এভাবে পড়ে গেছে, তার মানে এই অংশটা, এই যে পড়ে গেছে, পড়ে যাওয়া অংশটা বলতেছে 16, আর পড়ে যে ভূমিতে কোণ তৈরি করছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো বলতেছে এই অংশটা আসলে কত, দণ্ডায়মান অংশ, তার মানে এক্স ধরে নেন। ভাই এটা যে 30 ডিগ্রি হয়, আমরা জানি সমকোণের বিপরীতে অতিভুজ থাকে, তার মানে এটা অতিভুজ। কোণের সূক্ষ্ম কোণের বিপরীতে যে থাকে এটা হচ্ছে লম্ব থাকে। তো লম্ব আর অতিভুজ মিলায় কোণ কোণ হয় সাইন থিটা, সাইন থিটা, তার মানে সাইন এখানে থিটা কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল আমার কত হবে, এক্স ডিভাইডেড বাই অতিভুজ 16। সাইন 30 এর মান হচ্ছে হাফ, এক্স বাই হচ্ছে 16, তার মানে এক্স ইকুয়াল এই 16টা এই পাশে উপরে চলে আসবে, তার মানে 16 ডিভাইডেড বাই 2, তার মানে 8, এক্স এর ভ্যালু 8। 4 5 ইংরেজিতে 8 নাকি, এক্স এর ভ্যালু হবে 8। ও কি বলছে, 16 মিটার হলে দণ্ডায়মান অংশের ভ্যালু কত, দণ্ডায়মান অংশের ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে, ইয়েস, না এ নাম্বার না, যারা কি ভুল করছেন কিনা, এটা আসলে ইংরেজি 8 হইলে ঠিক আছে, ইংরেজিতে যেটা আছে 8 হবে আনসার। বুঝতে পেরেছেন? ওকে, দেখেন ক্যালকুলেশনে যদি আমরা কোনো ভুল না করি, এই জাতীয়র জন্য এই সূত্রটা দেখেন যাদের কাছে নতুন, অসমতার একটা সূত্র নিয়ে রাখবেন, অ্যাবসলিউট মান, তার মানে মডুলাস এক্স লেস দেন থাকুক আর লেস দেন ইকুয়াল থাকুক, যদি এ হয় তাহলে মাইনাস এ লেস দেন ইকুয়াল, এই যে যেটা থাকবে এক্স লেস দেন ইকুয়াল প্লাস এ, তাহলে একবার মাইনাসের চাইতে বড়, প্লাসের চাইতে ছোট। যদি লেস দেন ইকুয়াল থাকে লেস দেন ইকুয়াল হবে চিহ্ন, আর যদি লেস দেন থাকে তাহলে লেস দেন চিহ্ন হবে। খেয়াল করেন এখানে কি ইকুয়াল আছে, ইকুয়াল নাই, সো এখানে আছে x - 5 লেস দেন -2, সরি 2, তাহলে এই পাশে হবে -2 লেস দেন x - 5, মিডিল এইটা লেস দেন +2। এখন x এর ভ্যালু আমার বের করতে হবে, সমাধান সেট, তার মানে x এর সাথে -5 আছে, এটাকে ভ্যানিশ করতে হবে, তাহলে -5 এর সাথে ভ্যানিশ করতে হলে কি করতে হবে, -5 এর সাথে যদি আমরা +5 করি তাহলে -5 আর +5 কাটাকাটি, তাহলে সব জায়গাতে আমি 5 যোগ করব, তাহলে -2 + 5 লেস দেন 2 + 5, -3 + 5 এখানে 3, আর এখানে কত হচ্ছে আমার, এখানে হচ্ছে x, আর এখানে আমার কত হচ্ছে 2 আর 5 এ 7, তার মানে x এর ভ্যালু হবে 3 এর চাইতে বড়, 7 এর চাইতে ছোট, এবং যেটা n, তার মানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক মানে 1 2 3 4 পূর্ণ সংখ্যা, তার মানে 3 এর চাইতে বড় 4 আছে, 5 আছে, 6 আছে, গ নাম্বার হবে আনসার।
গ নাম্বার হবে আনসার। তাহলে সেমটা যদি পারেন, যেই বেসিকটা দিলাম, এটা লেস দেন থাকলে লেস দেন ইকুয়াল আছে, সো লেস দেন ইকুয়াল, তার মানে 3x - 4 লেস দেন ইকুয়াল -2 লেস দেন অর ইকুয়াল -2 লেস দেন ইকুয়াল এই পাশে ডানে +2, তার মানে শুধু 2। এখন -4 আছে, এই -4 কে হটানোর জন্য আমি +4 করব, তার মানে এখানেও +4, এখানে +4 হলে 3x থাকতেছে, আর এখানে +4 2 + 4, তার মানে -2 + 4, তার মানে 2 3x 6। এবার 3 কেও ভ্যানিশ করতে হবে, শুধু x রাখতে হবে, তাহলে 3 দিয়ে গুণ আছে, 3 দিয়ে ভাগ করব, সো 2/3, 3 দিয়ে 3x কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, x কাটা, শুধু x থাকতেছে, শুধু x লেস দ্যান ইকুয়াল 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2। তাহলে 2 এর চাইতে বড়, 2/3 এর চাইতে বড়, সরি এখানে কিন্তু ইকুয়াল আছে, এই দেখেন কি ভুলটা হয়েছে, ঠিক আছে, ইকুয়াল, সো 2/3 এর চাইতে বড় অথবা সমান আর 2 এর চাইতে ছোট, তাহলে বড় অথবা সমান 2 এর চাইতে ছোট, দুই জায়গাতেই থাকবে হচ্ছে আমার এইটা, ক নাম্বার হচ্ছে আনসার। কত নাম্বার এটা? 518। এই যে এখানে ইকুয়াল আছে, ঘ নাম্বার যারা বলছেন এখানে কি আছে? চিহ্ন খেয়াল রাখবেন, হাবিবা বিনতে সরকার। দুইটা দেখালাম, সেম ভুল যেন আর না হয়। এই ম্যাথটা একটু দেখেন, এই ম্যাথটা একটু দেখবেন। কিসের ম্যাথ? দুইটা আমার, এটা হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে, সমাবেশ কম্বিনেশন, সমাবেশ দন্তেশ না, তালিবস্য, কম্বিনেশন, ওই টিম গঠন করি যে, তাহলে কম্বিনেশন যখন এনসি, উপরে দেখেন এন আছে, এখানেও এন আছে, কিন্তু দুইটা আলাদা আলাদা, মাথায় রাখবেন। এনসি এ, বা যেটা বইয়ের সূত্র ছিল ওইটাই দিলাম, এনসি এক্স ইকুয়াল যদি এনসি ওয়াই হয়, যদি সূত্র, যদি এনসি এক্স ইকুয়াল এনসি ওয়াই হয়, তাহলে n ইকুয়াল এক্স প্লাস ওয়াই, এই উপরের যে এনটা আছে এটা আসলে নিচে দুইটার যোগফল, সেই জায়গাতে n ইকুয়াল 12 আর 8 আছে, সো n ইকুয়াল এই 12 আর 8 যোগ করলে n এর ভ্যালু হচ্ছে 20, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 20 হলে 22cn, n এর ভ্যালু 20, তার মানে আপনাকে 22c20 এর ভ্যালু বের করতে বলেছে। এখন যদি এসে বলেন যে এইটা কম্বিনেশন আমি কিছুই পারি না, তাহলে ভাই বেসিক শিখতে হবে, তাই না? না শিখলে কিভাবে পারবেন? একটা জিনিস কি কেউ এমনি এমনি পারে না তো, এটা ইন্টারমিডিয়েটের। তারপর আমি চেষ্টা করতেছি এই সূত্রগুলো এখন যারা পারেন না তারপরেও মুখস্থ রাখতে। এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এই যে নিচে যেটা আর থাকে, নিচে যে আর আছে, সো আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে এইটা ইকুয়াল কত হবে 22 ফ্যাক্টোরিয়াল, আর মানে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল, তারপরে n মাইনাস আর, তার মানে 22 মাইনাস 20 ফ্যাক্টোরিয়াল। আপনারা ফ্যাক্টোরিয়াল মানে তো বুঝেন, 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণন এক এক করে 1 পর্যন্ত আসবে, 3 গুণন 2 গুণন 1, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তার মানে 22 ফ্যাক্টোরিয়াল মানে, আচ্ছা এবার 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, একে আবার আমরা লিখতে পারি কি 4 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 গুণন 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। আবার আপনি চিন্তা করতে পারেন, আপনার মনে হইল না ভাই আমি 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল 5 গুণন 4 লিখলাম, দিয়ে এই যে 3 2 1, এটাকে আমি 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারবেন? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। সো 22 ফ্যাক্টোরিয়ালকে আপনি লিখলেন 22 গুণন 21 গুণন 20 ফ্যাক্টোরিয়াল, কেন? নিচে একটা 20 ফ্যাক্টোরিয়াল আছে কাটাকাটি করার জন্য, আর 22 থেকে 2 বিয়োগ করলে 20 বিয়োগ করলে 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 20 ফ্যাক্টোরিয়াল 20 ফ্যাক্টোরিয়াল কাটা,
এবার দেখেন 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 গুণন 1 পর্যন্ত, তার মানে 2। তাহলে এই 2 দিয়ে কাটলে 21, তার মানে 2 1 2 আর 1 যোগ করলে 3, তার মানে 231। 231, ইয়েস, পেরেছেন অনেকে। তাহলে এই হচ্ছে প্রসেস। আমি কিন্তু এখানে যারা একদমই নিউ তাদের জন্য কিন্তু আপনাদের জন্য 2টা সূত্র রয়েছে। এইটা একটা সূত্র, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, আর এটা তো প্রথম কম্বিনেশনের প্রথম সূত্র, কম্বিনেশনের প্রথম সূত্র। একটি গাছের পাদদেশ হতে, তার মানে একটা গাছ এটা ভূমিতে আছে, এর পাদদেশ হতে কতটুকু দূরত্বে 26√3 মিটার দূরে একটি স্থানে গাছটির শাখার উন্নতিকোণ, ওই যে উপরে আছে উন্নতিকোণ, তার মানে এখান থেকে নিচে যে এইখানের উন্নতিকোণ 30 ডিগ্রি। গাছের উচ্চতা কত? গাছের উচ্চতা আমি ধরে নিলাম এইচ। দেখো তো এই কোণের বিপরীতটা, এটা হচ্ছে আমার লম্ব, আর যে ভূমি বরাবর আছে সে হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি মিলায় কোন কোণ? ট্যান। তাহলে ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। লম্ব এইচ ডিভাইডেড বাই ভূমি 26√3। ট্যান 30 এর মান কত বলেন তো? 1/√3, 26√3। নিচে √3 কাটা, তার মানে এই 26টা উপরে চলে আসলো, এইচ ইকুয়াল 26। গত ক্লাসে আমরা এরকম একটা ম্যাথ করেছিলাম, যদিও সংখ্যাগুলো আলাদা। তাহলে 26। ইয়েস, পেরেছেন পেরেছেন। হ্যাঁ, এরকম পারতে হবে, যেগুলো আমাদের কমন সেগুলো যেন আমরা পারি। এবারে দেখুন, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে 3 মিটার, 4 মিটার ও 5 মিটার হলে এতে কত লিটার পানি ধরবে? ওই যে আমাদের যে ট্যাঙ্কিগুলো পাওয়া যায় বাজারে, আমি কিন্তু বলেছিলাম যে ওগুলা কিন্তু 1000 লিটার মানে হচ্ছে 1 মিটার কিউব। তাহলে আগে চৌবাচ্চার আয়তন আমরা বের করবো। আয়তন মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য আছে 3, প্রস্থ হচ্ছে 4, উচ্চতা হচ্ছে 5, 3 4 12, 5 12 60 ঘন মিটার। আর 1 ঘন মিটার মানে 1 ঘন মিটার 1000 লিটার। তাহলে 60 ঘন মিটার মানে 60,000 লিটার। তার মানে খ হবে আমার আনসার, খ নাম্বার হবে আনসার। কোনটা হবে তাহলে? খ নাম্বার হবে আনসার। এবার এত এর সাথে কত যোগ করলে, কত যোগ করলে যোগফল 1 পাবো? তো আগে তো এইটার আমাকে রেজাল্টটা বের করতে হবে। এখানে এর আছে আবার ভাগ আছে, বলেন তো এর কাজ আগে হয় না ভাগের কাজ আগে হয়? এইটার জন্যই বদমাস হচ্ছে রুলস মাথায় রাখতে পারেন। বিতে হচ্ছে ব্র্যাকেট, ওতে অফ, এরই বাংলা হচ্ছে এর, তারপরে ডিভিশন মানে ভাগ, তার মানে ব্র্যাকেটের পরেই কিন্তু এর কাজ, এটা মাথায় রাখবেন। গুণ ভাগ যা আছে আছে, আগে এর কাজ হবে ব্র্যাকেটের পরে। তো এর কাজ মানে 5/6 গুণন 6/7 এর কাজ। তাহলে 6 6 কাটা, তার মানে 5/7। তাহলে এইটা আমি করে ফেললাম 5/7 ভাগ 1 পূর্ণ 3/7, তার মানে 7 থেকে 7 3 10, 10/7। এবার ভাগকে গুণ করলে কি হয় বলেছি, কিন্তু উল্টে যাবে, 7 উপরে চলে যাবে, 10 নিচে চলে যাবে, 7 7 কাটা, 5 দুগুণে 10, তার মানে হাফ। এখন বলেন তো এই হাফের সাথে কত যোগ করলে 1 পাওয়া যায়? আমরা জানি হাফের সাথে হাফ যোগ করলে 1 পাওয়া যায়। গ নাম্বার হচ্ছে আনসার। হাফের সাথে হাফ যোগ যদি করেন তাহলে 1 পাবেন, হাফের সাথে হাফ যোগ করলে 1 পাওয়া যাবে, তাই তো? পিতা ও পুত্রের এবার দেখেন এইটা, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। দুই বাবা ছেলের বয়সের সমষ্টি 70 বছর। এখন 7 বছর আগে তাদের অনুপাত ছিল 6:1। এখন একটু চিন্তা করেন তো, বর্তমানে বাপ ছেলের বয়সের যোগফল 70। 7 বছর আগে বাপের বয়স 7 বছর কম ছিল, ছেলের বয়সে 7 বছর কম ছিল। তাহলে দুইজনের বয়স কত বছর কম ছিল? 7 আর 7 14 বছর কম ছিল।
তাহলে ৭৭ থেকে যদি 14 বিয়োগ করেন তার মানে আমি আমার কত 56 বছর, এটা ছিল 7 বছর পূর্বে তাদের সমষ্টি। তাহলে 7 বছর পূর্বে বাবার বয়স যদি 6 বছর হয়, 6 ভাগ হয়, পুত্রের বয়স 1 ভাগ, 6 আর 1 মোট কত 7 ভাগ। তাহলে 56কে যদি আপনি 7 ভাগ করেন, 7 8 56, প্রতিজন 8 করে পাচ্ছে। তার মানে বাবা হচ্ছে 6 8 48 আর ছেলে হচ্ছে ছিল 8। তার মানে 7 বছর পূর্বে বাবার বয়স 48 ছিল, ছেলের বয়স ছিল 8। তাহলে 7 বছর পূর্বে এটা ছিল, তাহলে বর্তমানে এর সাথে যদি আমি 7 যোগ করি, তার মানে যোগ 7, এটা বর্তমান, এর সাথে যদি যোগ 7 করি তাহলে বর্তমান 15 বছর। আরও 5 বছর পরের হিসাবে বলতেছে, 5 বছর পরে বাবার বয়স 60, এর বয়স 20, অনুপাত করলে একজন আরেকজনের 3 গুণ, তার মানে 3:1। এইটাই হচ্ছে সবচেয়ে দ্রুত করবেন এইভাবে, ঠিক আছে? মানে বোঝ নিয়ে, বেসিক নিয়ে, আরো শর্টকাটে এমনি করা যায়, কিন্তু এভাবে আগে শিখতে থাকেন। আচ্ছা, পি ও কিউ দুই ভাই, আর আর এস আবার দেখেন আর আর এস বোন। খেয়াল করেন, যখন দেখছেন যে পি আর কিউ এর সাথে, পি কিউ এর সাথে এদের কোনো সম্পর্ক নাই, তার মানে এদের সাথে কোনো সম্পর্ক নাই, তখন আপনি সম্পর্ক করার চেষ্টাও আপাতত করার দরকার নাই। এরপরে বলতেছে আর আর এস দুই বোন, এই দুইজনই মেয়ে, কিন্তু আর আর এস দুই বোন, দুইজন দুইজনের বোন। এবার পি হলো ছেলে, পি এর ছেলে হলো এস এর ভাই। তাহলে এই যে পি, এখানকার দুইজনের একজনকে পেলাম, তাহলে পি আর কিউ এরা হচ্ছে ভাই ভাই। এবার পি এর একটা ছেলে পেলাম, পি এর ছেলে, ধরেন পি এর ছেলে, এটা কে বলে নাই, মানে এর কোনো নাম দেয় নাই, পি এর ছেলে, কিন্তু এই পি এর ছেলে হচ্ছে এস এর ভাই। তো এস আবার কে? এস একটা মেয়ে মানুষ, এই যে এরা দুই বোন ছিল, আর আর এস দুই বোন, তাহলে এস এর ভাই, অবশ্যই ছেলে তোর ভাই হবে, তার মানে ভাই বোন, তার মানে আর আর এস যেহেতু দুই বোন, আর এই যে ছেলেটা যেহেতু পি এর ছেলে, তাহলে এই পি এরই দুইটা মেয়ে হচ্ছে আর আর এস। বুঝতে পেরেছেন? এই পি এরই মেয়ে হচ্ছে আর আর এস। তাহলে কিউ কিন্তু ফাঁকা, কিউ এর কোনো সন্তান কথা বলা নাই। এবারে প্রশ্ন করেছে তাহলে কিউ হলো আর এ, তার মানে এ কিউ আর এস বা ওই ছেলে কি তার চাচা। ঠিক আছে, এই হচ্ছে এটার প্রশ্ন। ওকে, চাচা পেরেছেন অনেকে। লাস্ট ওয়ান, আজকের হচ্ছে দিনের শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই প্রশ্নটা আর একটা বিসিএস এ আসছে ইংরেজিতে করে, শুধু সিড দেওয়া ছিল, সিড দেওয়া ছিল এখানে। বীজ, বীজ থেকে চারা গাছ হয়, ডিম থেকে কি হয়? মুরগি হয় নাকি? আবার মুরগি কিন্তু হওয়ার আগে মুরগির ছানা হয়, ঠিক আছে? কারণ চারা, এখানে গাছ যদি দেওয়া থাকতো, বীজের পর যদি গাছ দেওয়া থাকতো, ডিম থেকে মুরগি দিতাম, কিন্তু গাছ না, চারা গাছ বলা আছে, সো এটা মুরগি ছানা। সো এটাই হচ্ছে আজকের ক্লাস। আজকের ক্লাস কার কয়টা হয়েছে জানাবেন। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। নিজেকে প্রতিনিয়ত যাচাই করবেন কি হচ্ছে। আমরা কিন্তু বুঝতে পারছি, আমরা যখন এই প্রোগ্রাম শুরু করি, আপনাদের মাঝে অনেকেই বলেছিলেন, অনেকেই, মেজরিটি অংশ, যেই সকল মেজরিটি অংশ এখন ছুটে চলে গেছে, সেই মেজরিটি অংশ বলেছিল আপনারা শুরু করছেন, কয়দিন পরে আর আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমরা তখন ওই ক্লাসে বলেছিলাম, ওরিয়েন্টেশন ক্লাসের দিকে এবং শুরুর দিকে, তখন কিন্তু আমরা এই কথাটা বারবার বলতাম যে আমরা থাকবো, আপনারাই দেখবেন যে এটা কন্টিনিউ করার মতো ধৈর্য থাকবে না। কারণ ধৈর্য কাদের থাকবে? যারা মানে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে না, আমি একটা ভালো চাকরি আমার প্রয়োজন, এবং আমার ফ্যামিলির যে হচ্ছে মানে বর্তমান যে পরিস্থিতি আমাকে কেন্দ্র করে, তারা একটা বেকার ছেলে একটা ফ্যামিলিতে থাকলে ওই ছেলেটাও বুঝতে পারে যে জীবন কত কঠিন, আবার ওই পরিবারটাও, অভিভাবকরাও বুঝতে পারে যে জীবন আসলে কত কঠিন, জীবন আসলেই অনেক কঠিন। আর যারা দারিদ্রতার মাঝে আছেন তারা জানেন আরো জীবনটা কত কঠিন। ওই যে কাজী নজরুল বলেছিল যে দারিদ্র অসহ পুত্র হয়ে যায় হয়ে কাঁদে অহরহ। তো এটা সত্য কথা। মানে যদি দারিদ্র যারা, তারাই বুঝতে পারে যে দারিদ্রতার কষ্টটা আসলে মানে কোন লেভেলের, কিছু করার নাই। সো পড়াশোনা করেন। দারিদ্র তখনই সৃষ্টি হয় আমাদের দেশে যখন একজন বেকার থাকে, তার ইনকাম সোর্সের কোনো উপায় না, মানে উপায় না থাকে। সো পড়াশোনা করেন। আর যারা ছুটে গিয়েছেন তারা ফিরবে কিনা জানি না, আপনারা যারা রয়েছেন তারা অন্তত শেষ পর্যন্ত ক্লাসগুলো করেন। 30তম ক্লাসে মানে আপনারা 30টা করে ক্লাসই
প্রত্যেকটা হচ্ছে আপনারা সাবজেক্টের উপর করেন, তার মানে 4000 প্রশ্ন সমাধান শেষ করেন, নিজের অবস্থা যাচাই করে নিন। দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।